স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টারে একটা টপিক সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে কোষ বিভাজন ও কোষচক্র। অলরেডি আমরা মেনশন করেছি টপিকটার নাম, এই যে সেল ডিভিশন, সেল সাইকেল। তো প্রথমেই দেখি যে একটা সেলের ছবি দেওয়া আছে, এটা একটা সেলের ছবি। তো সেল কি আমরা সকলেই মোটামুটি জানি, কোষ কি তাও আমি একবার রিপিট করছি। সেল হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। অর্থাৎ একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন প্রচুর ইট পরপর পরপর সাজিয়ে বাড়িটা তৈরি করা হয়, তেমনি প্রত্যেকটি জীবদেহও এইভাবে কোষগুলো পরপর একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে তৈরি করে জীবদেহ। তাহলে এই কোষের গঠন আমরা যখন ক্লাস 8-এ ডিটেল পড়েছি, তো সেখানে আমরা দেখব যে একটা কোষের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এখানে অলরেডি মেনশন করা আছে সেটা, সেই কোষ, এই কোষটার ভেতরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের গঠন যেটা আমরা ক্লাস 8-এ পড়েছি, সেক্ষেত্রে দেখব যে 4টে জিনিস নিয়ে নিউক্লিয়াস গঠিত। কীরকম না, 4টে জিনিস হলো, এটা যদি নিউক্লিয়াস হয় এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, এটা হচ্ছে নিউক্লিয় প্লাজম, আর এখানে ক্রোমোজোম বলে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি খুলে গিয়ে দড়ির মতো পেঁচানো অবস্থায় থাকে, সেটাকে আমরা নিউক্লিয় জালিকা বলে বলেছিলাম বা চিনেছিলাম। আর এছাড়াও আর একটা যে জিনিস থাকে, তাহলে কি কি বললাম প্রথম থেকে আরেকবার বলি। এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটার নাম হচ্ছে নিউক্লিয় ওলাস। তো এইভাবে আমরা একটা বিন্দু দিয়ে নিউক্লিয় ওলাসকে চিহ্নিত করেছিলাম। এবার আমাদেরকে এই নিউক্লিয়াসটার ডিটেলস সম্বন্ধে জানতে হবে, যে নিউক্লিয়র ভেতরে যে নিউক্লিয় জালিকাটা বলে, এই যে নিউক্লিয় জালিকা, এটাকে আমরা যদি লিখি জালিকা, নিউক্লিয় জালিকা, এই জালিকাটা সম্বন্ধে ডিটেলস জানতে হবে। এটাই অ্যাকচুয়ালি ক্রোমোজোম তৈরি করে। তো কিভাবে তৈরি করে, একটু একটা এক্সাম্পল দিলে খুব সহজে জিনিসটা তোমরা বুঝতে পারবে। ধরো তোমাদের একজনের হাতে একটা সুতো ধরিয়ে দেওয়া হলো, একটা প্রান্ত তোমাদের হাতে আর একটা প্রান্ত আমার হাতে। এবার কি করলাম, এই সুতোটাকে তোমার প্রান্তটা এক জায়গায় ফিক্সড রেখে আমার প্রান্তটাকে হাত দিয়ে পাকাতে থাকলাম। এরকম ক্রমাগত পাকাতে পাকাতে যদি কিছুক্ষণ পর দুটো যে প্রান্ত, সেই দুটো প্রান্তকে যদি একসাথে করা হয়, তাহলে কি হবে? দুটো প্রান্ত একসাথে করলে দেখব যে আমরা সুতোটা পাক খেয়ে গিয়ে একে অপরের সাথে জড়িয়ে গিয়ে সুতোটা একটু মোটা সুতো হয়ে গেল। এই সেম জিনিস যদি এগেন রিপিট করা হয়, তাহলে কি হবে? রিপিট বলতে সে একইভাবে আর একটা প্রান্ত তোমাদের হাতে রেখে আর একটা প্রান্ত আমার হাতে নিয়ে ওটাকে পাকাতে থাকলাম, যে দুটো প্রান্তকে এক করলাম, কি হবে? এটা পুরো জড়িয়ে গিয়ে আবার একটু মোটা সুতো তৈরি হবে। এইভাবে ক্রমাগত যদি রিপিট করা হয় 4বার 5বার প্রসিডিওর, তাহলে একটা বড় সুতো একটা ছোট্ট সুতে পরিণত হবে, এবং সেই ছোট্ট সুতোটা থিকনেস কিন্তু অনেক বেশি হবে, অর্থাৎ অনেক মোটা হবে সুতোটা। তো নিউক্লিয় জালিকা যে ব্যাপারটা বলছিলাম, এই যে এখানটায় আমি পয়েন্ট আউট করেছিলাম নিউক্লিয় জালিকা, এই নিউক্লিয় জালিকাটাই অ্যাকচুয়ালি তৈরি করে এই রকম মোটা সুতো বা ক্রোমোসোম। তাহলে জালিকা অবস্থায় সেটা সুতোর মতো থাকছে, তাহলে জালিকা অবস্থায় কিসের মতো পাচ্ছি? জালিকা অবস্থায় আমরা এটাকে পাচ্ছি হচ্ছে এই যে সুতোর মতো পাচ্ছি, তাই না? এই সুতোটাই পেঁচিয়ে তৈরি করছে কোন স্ট্রাকচারটা? এই স্ট্রাকচারটা, এটাকে আমরা বলছি ক্রোমোসোম। এবার আরেকটু ক্লিয়ার করি, এখানে আর একটা শব্দ আছে, সেটার নাম হচ্ছে, এখানে মেনশন করা নেই, সেটার নাম হচ্ছে ডিএনএ। তো এই যে সুতোর মতো যে গঠনটা বললাম, এই সুতোর মতো গঠনটাই অ্যাকচুয়ালি কি? এই সুতোর মতো গঠনটাই হলো ডিএনএ।
এই সুতোর মতো গঠন, এই সুতোর মতো গঠনটাই হচ্ছে ডিএনএ। ডিএনএ যদি ডিটেল স্ট্রাকচার দেখি, সেই ডিটেল স্ট্রাকচারটা হচ্ছে এই যে স্ট্রাকচার, ডান দিকের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে একটা ফার্স্টে আমরা প্রথমে আসি হচ্ছে কোষের ধারণায়। কোষ কি? যেমন ইট দিয়ে বাড়ি তৈরি হয়, সেইভাবে কোষ দিয়ে তৈরি হয় জীবদেহ। এবং এই কোষের ভেতরে একটা গুরুত্বপূর্ণ গঠন রয়েছে, সেই গঠনটার নাম আমরা কি জানলাম? সেটার নাম জানলাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের 4টে অংশ অলরেডি আমরা পড়ে এসেছি। তার ভেতরে যে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকাটাই কি করে? এই নিউক্লিয় জালিকাটাই পেঁচিয়ে তৈরি করে ক্রোমোজোম। কেমন? সুতোর মতো। ওই যে বললাম, একটা সুতোর একটা এন্ড ধরতে হবে একজনকে, আর একটা এন্ড ধরতে হবে আরেকজনকে, দিয়ে হাত দিয়ে পাকাতে হবে, দিয়ে দুটো প্রান্ত যদি এক জায়গায় করা যায় তাহলে সুতোটা মোটা হয়ে যাবে। এইভাবে যদি আমরা এই সেম প্রসিডিওর 4-5 বার বা 10 বার যদি রিপিট করি, তাহলে একটা বড় সুতোকে আমরা ছোট্ট একটা সুতোয় পরিণত করতে পারবো। তো সেই রকমই গঠন হলো ক্রোমোজোমের। আর এই সুতোর মতো গঠন যেটাকে আমরা বলছি, এই সুতোর মতো গঠনটা অ্যাকচুয়ালি কি? সুতোর মতো গঠনটা হচ্ছে ডিএনএ। ডিএনএর ডিটেল স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। এই যেটা অ্যারো চিহ্ন দিলাম, এই অ্যারো চিহ্নটা হচ্ছে এটা ডিএনএ স্ট্রাকচার। ডিএনএ এর ডিটেল স্ট্রাকচার, এটা আমরা পরে আসছি, ডিটেল স্ট্রাকচার সম্বন্ধে আরও ডিটেলসে আমরা পরে আসবো। তো আপাতত এই 3টে জিনিস ধারণা কিন্তু ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে নিউক্লিয় জালিকা, একটা হচ্ছে ক্রোমোজোম, আর একটা হচ্ছে ডিএনএ। এটুকুনি যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা নেক্সট আরেকটা শব্দে চলে যাব, সেটা হচ্ছে জিন। তাহলে নেক্সট আমরা একটা শব্দ লিখলাম, সেই শব্দটার নাম আমরা এখানে লিখছি জিন। আচ্ছা, এখানটায় আমরা পরিষ্কার একটা বোর্ড নিয়ে নিই, এখানটায় আমরা লিখে দেব কি শব্দ? জিন। ওকে, তো এই জিনটা অ্যাকচুয়ালি কি? তাহলে আমি ডিএনএ এর একটা ধারণা পেয়েছি। ডিএনএ স্ট্রাকচার কেমন? ডিএনএ স্ট্রাকচার এই যে আগে আরেকবার দেখার চেষ্টা করি। ডিএনএ স্ট্রাকচারটা কেমন? এরকম পেঁচানো লোহার সিঁড়ির মতো। পেঁচানো লোহার সিঁড়ি অনেক পুরনো দোকানে দেখা যায়, পুরনো বাড়িতে দেখা যায়, কেউ হয়তো দেখে থাকবে যে সিঁড়িটা কেমন হয়, পেঁচিয়ে 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 ওপরে উঠতে হয়। তো ডিএনএ স্ট্রাকচারটাও এক্স্যাক্টলি পেঁচানো লোহার সিঁড়ির মতো। তো সেটাকে আমরা মোয়ের মতো একটু ভেবে নিতে পারি। তো আমরা এখানে যখন আঁকবো তখন মোয়ের মতো করে একটু এঁকে নিই। সাপোজ এটা হচ্ছে জিনের গঠন। জিনের নয়, অ্যাকচুয়ালি এটা ডিএনএর গঠন। জিন বোঝাবো আমি। এটা হচ্ছে ডিএনএর গঠন, এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। কিসের মতো? মোয়ের মতো। এবার জিন ব্যাপারটা কি বলছে? জিন হচ্ছে ডিএনএর একটা পার্টিকুলার অংশ। আমরা ডিএনএর গঠন ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে পড়ব, তো আজকেই পড়ব। জিন হচ্ছে ডিএনএর একটা পার্টিকুলার অংশ, অর্থাৎ একটা নির্দিষ্ট অংশ। যদি নির্দিষ্ট অংশ, আমি একটা অন্য একটা কালার নিলাম, সাপোজ এই রেড কালারটা নিলাম। রেড কালারটা নিয়ে আমি একটা নির্দিষ্ট অংশ চিহ্নিত করলাম। সাপোজ এখান থেকে এইটুকুনি যে অংশটা, এই অংশটা একটা নির্দিষ্ট অংশ। এই নির্দিষ্ট অংশটা কি করছে? একটা বিশেষ গঠন তৈরি করছে। এই বিশেষ গঠনটাকে আমরা বলছি, অন্য একটা কালার ইউজ করলাম, গ্রিন কালার ইউজ করলাম, mRNA, এটাকে আমরা বলছি mRNA। তাহলে কি তৈরি করছে? এই যে সবুজ রঙের যে গঠনটা, এটা কিন্তু
সিঙ্গেল স্ট্যান্ড, ওটা আগের ক্ষেত্রে ডবল স্ট্যান্ড পেয়েছিলাম, কিন্তু এটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ড। এই যে গঠনটা তৈরি করছে এটাকে আমরা বলছি, অর্থাৎ এটা কিন্তু একতন্ত্রী, এটা কিন্তু দ্বিতন্ত্রী। ডিএনএটা হচ্ছে দ্বিতন্ত্রী আর এটা তো আমরা একতন্ত্রী পেলাম। তাহলে জিন হলো ডিএনএর একটা বিশেষ অংশ যেটা একটা এমআরএনএ তৈরি করে এবং এমআরএনএ থেকে একটা কার্যকরী কি তৈরি করে, আর একটা গঠন তৈরি করে। সেই গঠনটাকে আমরা বলতে পারি, এই কালারটা দিলাম, একটা পলিপেপটাইড চেন তৈরি করে বা একটা প্রোটিন তৈরি করে। আমরা লিখতে পারি এটাকে প্রোটিন, একটা প্রোটিন তৈরি করে, তাকে আমরা বলছি জিন। তাহলে পুরো ডিএনএটাকেই আমরা কিন্তু জিন বলে অভিহিত করছি না, আমরা বলছি যে জিন হলো ডিএনএর একটা পার্টিকুলার অংশ যেটা একটা কার্যকরী প্রোটিন তৈরি করতে সহায়তা করে, তাকে আমরা বলছি জিন। এবং এই জিনটাই কি করছে, এই জিনটার মধ্যেই সমস্ত তথ্যগুলো লুকানো থাকছে। যেমন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে কারোর স্কিনের কালার, ত্বকের বর্ণ, ত্বকের বর্ণ নির্ধারণ করছে কে? অনেকে ফর্সা, অনেকে শ্যামবর্ণ, অনেকে কালো। তো এটা কি কারণে হয়? এটা হচ্ছে ত্বকে এক ধরনের রঞ্জকের উপস্থিতি, সেই রঞ্জকটার নাম হচ্ছে মেলানিন নামক রঞ্জক। তো এই মেলানিন নামক রঞ্জক এটা একটা প্রোটিন, এই প্রোটিনটা তৈরি করতে সাহায্য করছে, মানে সিগন্যাল দিচ্ছে কে? সিগন্যাল দিচ্ছে জিন। জিন কি করছে? জিন বলে দিচ্ছে যে যার দেহে জিন যেরকম তার দেহে জিন সেইভাবে বলে দিচ্ছে যে এই পরিমাণে মেলানিন তৈরি করতে হবে। এবার মেলানিনের পরিমাণ যদি বেশি হয় তাহলে ত্বকের বর্ণ কিন্তু ডার্ক হবে, মানে কালো হবে। আর মেলানিনের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু ত্বকের বর্ণ ফর্সা হবে। তাহলে এটা কার ওপর ডিপেন্ড করলো? টোটালটাই জিনের ওপর ডিপেন্ড করলো। তাহলে যার দেহের জিন যেরকম সেই অনুযায়ী কিন্তু আমাদের ত্বকের বর্ণ নির্ধারিত হচ্ছে। তাহলে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যেটা একটা এমআরএনএ তৈরি করলো এবং এমআরএনএ থেকে একটা কার্যকরী প্রোটিন তৈরি করলো, অবশ্যই একটা ফাংশনাল প্রোটিন তৈরি হতে হবে, একটা কার্যকরী প্রোটিন তৈরি করলো, তাকে আমরা বলছি জিন। তাহলে প্রশ্ন, মানুষের একটা ডিএনএতে কি একটাই জিন থাকে? না, এমন একদমই নয়। জিন একটা ডিএনএতে অসংখ্য পরিমাণে থাকে, এমনকি মানুষদের 30,000 জিন থাকে, 30,000। তো এটা কিভাবে আমরা বলতে পারি? এটা এইভাবে বলতে পারি যে এই যে জিনগুলো, এগুলো দেখা গেল, সাপোজ এটাকে আমরা এ জিন নামে অভিহিত করলাম, সাপোজ এটা এ জিন। এবার আর একটা জিন, অন্য একটা কালার নিলাম, আর একটা জিন দেখা গেল এখান থেকে এইটুকুনি, মানে ওভারল্যাপ করে আছে, একটা জিন আর একটা জিনের সাথে ওভারল্যাপ করে আছে, এটাকে ওভারল্যাপিং জিন বলে। বা আর একটা জিন দেখা গেল সম্পূর্ণভাবে আলাদা অবস্থায় রয়েছে, সাপোজ এই কালারটা দেখা গেল এইখান থেকে আর একটা জিন স্টার্ট হলো, এখানে গিয়ে শেষ হলো। এটাকে দেখা গেল, এটা নাম দিলাম হচ্ছে বি, এটাকে নাম দিলাম সি। তাহলে এ বি সি জিন, এরকম ডিএনএর বিভিন্ন অংশে বিভিন্ন রকম জিন থাকে। জিন তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করছি? যে একটা নির্দিষ্ট অংশ যেটা একটা ফাংশনাল প্রোটিন তৈরি করছে সেটাকে আমরা বলছি জিন। এবং এই যে জিন, এই যে ডিএনএ, এটা কি করছে? নেক্সট জেনারেশনে সেই তথ্যটাকে বয়ে নিয়ে যাচ্ছে। ফলে বাবার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু, বাবা বা মায়ের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু নেক্সট জেনারেশনে অর্থাৎ সন্তান সন্ততিদের মধ্যে কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে জিনের আরেকটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এটা, যখন আরেকটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যায় তখন সেই ক্যারেক্টারগুলো বয়ে নিয়ে যায় পরবর্তী জেনারেশনে। তো এটা গেল আমাদের জিনের কনসেপ্ট। তাহলে আমরা ক্রোমোজোম সম্বন্ধে
একটা ধারণা পেলাম যে ক্রোমোজোমটা কি, জিন কি, ডিএনএ কি। এবারে ডিটেলসে পরে আসছি। তার আগে আর একটা জিনিসে আমরা আসব, সেটা হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। তো এটা হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচার। আচ্ছা, ক্রোমোজোমের স্ট্রাকচারে চলে আসি আর ক্রোমোজোমের প্রকারভেদ, এই দুটো জিনিস সম্বন্ধে এখন আমরা ডিটেলসে আলোচনা করব। ক্রোমোজোম যদি দেখি, এটা একটা ক্রোমোজোমের ছবি দেওয়া আছে। আর ক্রোমোজোম কি কি অংশ নিয়ে, বেসিক কয়েকটা অংশ নিয়ে তৈরি। দুটো বাহু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা বাহু, এটা একটা বাহু, এবং মাঝখানে একটা অংশ রয়েছে, এটা একটা অংশ রয়েছে। এই মাঝখানের যে অংশ, এটাকে বলা হয় সেন্টোমিয়ার। এই সেন্টোমিয়ার দিয়ে দুটো বাহু একে অপরের সাথে যুক্ত থাকে। এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, এই যে ক্রোমোজোম আমাদের দেহে উপস্থিত, এই ক্রোমোজোম কত প্রকার। এই ক্রোমোজোম হচ্ছে দু প্রকারের, দু রকমের ক্রোমোজোম থাকে। তাহলে ক্রোমোজোম কত প্রকার? দু প্রকার। আমরা ওই টপিকটাই যাই। তাহলে আমরা একটা নতুন স্লাইড নিলাম। তাহলে ক্রোমোজোম কত প্রকার? ক্রোমোজোম বললাম দু প্রকার, দু প্রকারের ক্রোমোজোম থাকে। কি কি? তাহলে আমরা ক্রোমোজোম লিখি। ক্রোমোজোম দু প্রকার। একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবার প্রথমে চলে আসি হচ্ছে অটোজোম। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম যদি দেখি, টোটাল আছে হচ্ছে 23 পেয়ার, অর্থাৎ 23 জোড়া, অর্থাৎ টোটাল ইকুয়াল টু আমরা বলতে পারি 46, 46টা ক্রোমোজোম। তার মধ্যে 44টা ক্রোমোজোম হচ্ছে অটোজোম, আজকে সেক্স ক্রোমোজোম হচ্ছে অনলি দুটো। তাহলে ডিফারেন্ট কালার ইউজ করি। 44টা অটোজোম, সেক্স ক্রোমোজোম হচ্ছে দুটো। তাহলে এই যে 44টা অটোজোম, এটাকে আমরা বলতে পারি 22 পেয়ার বা 22 জোড়া অটোজোম। আর এটাকে আমরা বলতে পারি 1 পেয়ার, কিন্তু সব ক্ষেত্রে 1 পেয়ার বলতে পারবো না, সেটা আমরা পরে আলোচনা করছি। তো ওভারঅল যদি দেখি, তাহলে টোটাল 23 পেয়ার, 23 পেয়ার। 23 পেয়ারের মধ্যে আমরা অটোজোম পেলাম কত? 22 পেয়ার, আর সেক্স ক্রোমোজোম পেলাম 1 পেয়ার। তো এই আমরা পেয়ার কেন বলছি, জোড়া কেন বলছি? সংখ্যাই তো বলতে পারতাম 44টা, আর এক্ষেত্রে দুটো, আবার জোড়া আনতে গেলাম কেন? ধরো তোমরা কেউ বাজারে গেছো জুতো কিনতে। তো জুতো কিনতে যাওয়ার সময় জুতোর দোকানে যাওয়া হলো। জুতোর দোকানে গিয়ে দেখা গেল যে দু রকমের জুতো পছন্দ হয়েছে। তো এরকম কি কখনো হয় যে দেখা গেল যে একটা এক রকমের জুতো নিলাম আর একটা এক রকমের, মানে এক পায়ের জন্য এক রকমের নিলাম আর একটা পায়ের জন্য আর এক রকমের নিলাম? এরকম কি কখনো আমরা কিনি না? কারণ জুতো সর্বদা, জুতো বা চটি আমরা যাই কিনি, সবসময় পেয়ারে কেনার চেষ্টা করি, অর্থাৎ একই রকমের দেখতে দুটো। তো সেই জন্য এখানে জোড়া বা পেয়ার কথাটা ব্যবহার হচ্ছে। অর্থাৎ 22 রকম ক্রোমোজোম আছে, যেগুলো একই জিনিস জুতোর মতো জোড়ায় জোড়ায় থাকে, একই সাইজের। অর্থাৎ এগুলোকে ডিপেন্ড কিসের ওপর নির্ভর করে আলাদা করা হয়? এটা নির্ভর করা হয় হচ্ছে জোড়ার ওপরে, অর্থাৎ সাইজের ওপরে। সাইজের ওপর বেস করে এরকম 22টা পেয়ার বা 22টা জোড়া তৈরি করা হয়। এটা হচ্ছে অটোজোমের ক্ষেত্রে। সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে কিন্তু আমরা যদি মেল এবং ফিমেল, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী দু ধরনের যদি মানুষ দেখি, তাহলে সেক্ষেত্রে দেখব মেলের ক্ষেত্রে একরকম, ফিমেলের ক্ষেত্রে একরকম। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে একরকম, স্ত্রীদের ক্ষেত্রে একরকম।
আরেক রকম। কেমন? সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এই যে সেক্স ক্রোমোজোম, আমরা আবার সেক্স ক্রোমোজোম, এটাকে সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে দু রকম, একটা হচ্ছে মেল, মেল মানে পুরুষ, ফিমেল মানে হচ্ছে স্ত্রী। এবার আমরা আসি হচ্ছে মেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে একটা থাকে এক্স ক্রোমোজোম আর একটা থাকে হচ্ছে ওয়াই ক্রোমোজোম, আর ফিমেলদের ক্ষেত্রে থাকে দুটো এক্স ক্রোমোজোম। তাহলে দুটো এক্স ক্রোমোজোম মানে একই রকম জিনিস, তাহলে এটাকে আমি কিন্তু ওয়ান পেয়ার বলতে পারবো, এক জোড়া। আর মেলের ক্ষেত্রে যখন বলবো তখন কিন্তু আমি এক জোড়া কথাটা ব্যবহার করতে পারি না, কিন্তু নিচু ক্লাসে এগুলো ব্যবহার করা যায়, উঁচু ক্লাসের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। তো যাই হোক, এটাকে আমরা মেলটার ক্ষেত্রে আমরা এক জোড়া বলতে পারি না, এক্ষেত্রে আমরা বলতে পারি একটা এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম, কারণ দুটো দু রকমের ক্রোমোজোম এবং দুটোর গঠন সম্পূর্ণরূপে আলাদা, তো সেই জন্য আমরা এটাকে এক্স ও ওয়াই হিসাবে বলতে পারি। তাহলে আবার আমি ক্রোমোজোমের সংখ্যা এবং ক্রোমোজোমের প্রকারভেদ এই টাইপটাই আসি। তো ক্রোমোজোমের প্রথমে আমরা কিসে এলাম? ক্রোমোজোম নাম্বার। ক্রোমোজোম নাম্বার কত? হিউম্যানের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46, যেটাকে আমরা 23 পেয়ার হিসাবে কাউন্ট করছি। এই ক্রোমোজোম দু ধরনের, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই অটোজোম কতগুলো রয়েছে? অটোজোম রয়েছে 44টা। সেক্স ক্রোমোজোম কতগুলো রয়েছে? দুটো। এই 44টা মানে কত পেয়ার বললাম? 22 পেয়ার বা 22 পেয়ার। আর এই ক্ষেত্রে হচ্ছে সেক্স ক্রোমোজোমে 1 পেয়ার, কিন্তু 1 পেয়ার সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, ফিমেলের ক্ষেত্রে সেটা বলতে পারবো। অর্থাৎ পুরুষ এবং স্ত্রীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম আলাদা। পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই এবং ফিমেলদের বা মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স। বাস এইটুকুনি আমরা ক্রোমোজোমের প্রকারভেদ সম্বন্ধে জানলাম। এরপরে আমরা দেখব যে ক্রোমোজোমের স্ট্রাকচার বা গঠন। গঠনের আগে, তার আগে আর একটা জিনিস আমরা জেনে নিতে পারি, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ। সেন্ট্রোজোমের অবস্থান অনুযায়ী মানে আমরা অলরেডি জেনেছি, সরি একটু ভুল বললাম। আচ্ছা, আমরা একটা জিনিস পড়ে নিতে পারি, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ। তো সেন্ট্রোমিয়ার যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে মোটামুটি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4টে ভাগে ভাগ করা যায়। এই যে 4টে ভাগ, এটা নাম্বার 1, 2, 3, 4। তাহলে সেন্ট্রোমিয়ার কোথায় থাকছে? সেন্ট্রোমিয়ার মাঝে থাকছে। কার মাঝখানে থাকছে? দুটো ক্রোমোজোম বাহুর মাঝখানে থাকছে। এই ক্রোমোজোম বাহুর যদি একদম মিডিলটাই থাকে, অর্থাৎ এটা ক্রোমোজোম বাহু এ, সাপোজ আমি কালার করছি, 1 নম্বর ছবিতে তোমরা দেখো, এটা ক্রোমোজোম বাহু এ, এটা হচ্ছে ক্রোমোজোম বাহু, সাপোজ এটা ক্রোমোজোম বাহু, এটা অন্য কালার দিয়ে করছি, ক্রোমোজোম বাহু এ, এটা ক্রোমোজোম বাহু বি। তাহলে ক্রোমোজোম বাহু এর ক্ষেত্রে যেটা দেখা যাবে যে এ এবং বি দুটো সাইজ কিন্তু সেম, ঠিক মাঝখানে আছে। এই যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারটা একদম মিডিল পজিশনে রয়েছে, তাই না? এটাকে যদি ভাগ করা হয় একদম মিডিল দিয়ে যাবে। তো সেই জন্য এটাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোম বাহুর যদি সেন্ট্রোমিয়ারটা একদম মিডিলে অবস্থান করে তখন সেটাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম।
এক্স্যাক্টলি মেটাসেন্ট্রিক মানে কি বলেছিলাম, একদম মিডিল দিয়ে যাবে, কিন্তু মিডিলের যদি সামান্য একটু ওপরে থাকে, অর্থাৎ একটা বাহু অপর বাহুর তুলনায় সামান্য একটু ছোট হয়, এক্ষেত্রে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমরা তাহলে নাম্বার 2 ছবিতে যদি দেখি, তাহলে এটা হচ্ছে এ অংশ আর এটা হচ্ছে বি অংশ। তাহলে এক্ষেত্রে কোন অংশটা দেখে ছোট মনে হচ্ছে? এ অংশটা, আর বি অংশটা তুলনামূলকভাবে বড়। কারণ মিডিল পজিশন যদি দেখি, মিডিল পজিশন এরকম জায়গা দিয়ে গেলে হচ্ছে মিডিল পজিশন, তাহলে মিডিলের একটু উপরে রয়েছে কে রয়েছে? সেন্টোমিয়ার, যার ফলে দুটো অসমান বাহু তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমরা তখন বলছি যে মেটাসেন্ট্রিক, মেটা মানে একদম মিডিল দিয়ে, মেটার ঠিক সামান্য একটু উপরে, সেই জন্য এটাকে আমরা বলছি সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। আশা করি বোঝা গেছে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। এবার অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে এবং সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে জিনিসটা একসাথে ঘুলিয়ে ফেললে কিন্তু চলবে না। অ্যাক্রোসেন্ট্রিক আমি একটা অন্য আর একটা কালার ইউজ করছি। তাহলে অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে এই বাহুটা এ, এই বাহুটা বি। এবার মিডিল পজিশন একটু খেয়াল করে নিই, তাহলে মিডিল পজিশন কোনটা? এইটা। আর প্রান্তের পজিশন কোনটা? এইটাকে আমরা বলছি প্রান্ত, এটাকে আমরা বলছি প্রান্ত। প্রান্ত অংশ কোনটা? একদম মাথার অংশটাকে আমরা বলছি প্রান্ত। তাহলে এই ছবিটা দেখে কেউ বলতে পারবে যে সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করছে, প্রান্তের কাছাকাছি না মিডিলের অংশের কাছাকাছি? কারণ এই ছবিটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা অবস্থান করছে হচ্ছে প্রান্তের কাছাকাছি। তাহলে সেন্ট্রোমিয়ার যখন কোনো একটা ক্রোমোজোমের প্রান্তের কাছাকাছি অবস্থান করবে, ক্রোমোজোম বাহুর প্রান্তের কাছাকাছি অবস্থান করবে, তখন সেটাকে আমরা বলছি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করছে? এই যে প্রান্ত, এই প্রান্তের কাছাকাছি অবস্থান করছে। আর যদি একদম মাথায় অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে এই যে এটা একদম সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করছে? মাথায় অবস্থান করছে, 4 নম্বর ছবিটা। তাহলে এই জন্য এটাকে আমরা বলছি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে এই হচ্ছে ক্রোমোজোমের ভাগগুলো। তাহলে আবার আমি একবার রিপিট করছি যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4টে মোটামুটি ভাগে ভাগ করা হয়। কি কি? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। তো ফার্স্টে আসি হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ারটা একদম মিডিলে থাকবে, পেয়েছি আমরা। সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে মিডিলের একটু ওপরে থাকবে। অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে প্রান্তের কাছাকাছি থাকবে। আর টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে আমরা দেখব যে একদম প্রান্ততে রয়েছে। তো এটাকে আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ হিসাবে চিহ্নিত করলাম।